তিথিকে যখন বিয়ে করি তার বয়স তখন ১৪। সম্পর্কে আমার ফুফাতো বোন। আমার দাদির ইচ্ছায় বিয়েটা হয়েছিল। পরিবারের বড় ছেলে হওয়ায় আমাকেই কুরবানির শিকার হতে হয়েছিল। ওকে যখন বিয়ে করি তখন আমার বয়স ২৬। বুঝতে পারছেন, দুজন দুই গ্রহের বাসিন্দা। দাদিও ছিল শেষ পর্যায়ে, কোনো রকম হাঁটতে চলতে পারত। তা একদিন বাবু আর ফুপুকে ডেকে এই কুরবানির ব্যবস্থা করে। তার এক কথা, নাত বউ দেখে যাবে আর তিথির সাথে আমার বিয়ে দিবে। তাই তো এক প্রকার জোর করেই তিথির সাথে আমার বিয়েটা হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও দাদির জোরাজুরিতে বাসরঘরে ঢুকতে হয়েছিল। ঘরে ঢুকতেই রোবটের মতো খাট থেকে নেমে সালাম করা শুরু করলো। করছে তো করছে, আমি কিছু বলছি না। প্রায় ২ মিনিট করার পর ধমক দিয়ে বললাম, কিরে কি করিস? সালাম করি। তা তো দেখতেই পারতেছি, এতক্ষণ ধরে সালাম করতে হয়? নানি তো বলেছে আপনি যখন আমাকে উঠাবেন ততক্ষণ সালাম করা বাদ দিতে। ওর কথা শুনে তো আমার পেট থেকে হাসি পাচ্ছে। তার কি কি বলেছে তোর নানি? আর অনেক কথা বলেছে। কি কি বলেছে? বলেছে আপনার বুকে মাথা রেখে রাতে ঘুমাতে, আপনি যদি আমাকে জড়িয়ে ধরেন আমি যেন বাধা না দিই, চিৎকার চেঁচামেচি না করি। আর বলেছে, হয়েছে এবার থাম, চল খাটে বসে পড়। নানি বলেছে আমাকে কোলে করে নিয়ে যেতে, কানে নিচে একটা চটকানা দিয়ে দাঁত ফালাই দিব। ওরে কোলে করে খাতে নিতে হবে, যা খাটে যা। ও, এইবার বুঝছি নানি কেন চিৎকার করতে না করেছে। কি বুঝছস? এই যে আপনি আমাকে থাপ্পড় মারবেন, আমি ব্যথা পাবো, তাই যেন চিৎকার না করি। চিৎকার করলে তো মামা এসে আপনাকে মারবে, মনে নেই? একদিন আপনি আমাকে মারছিলেন আর আমি চিৎকার করেছিলাম, তখন মামা এসে আপনাকে কি দৌড়ানি টানা দিয়েছিল বলে ফিক করে এসে দিছে। আপনি মারেন, আমি চিৎকার করব না। ওর কথা শুনে আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতেছি না। কি হলো, মারেন না, না হলে কোলে করে বিছানায় নিয়ে যান। ওই তোর তো সাহস একদিনে বেড়ে গেছে, আমার কথার উপর কথা বলছিস, যা বিছানায়। ও আবার আমায় খুব ভয় পায়। ভয় কাঁপতে কাঁপতে বিছানায় গেল। আমিও বিছানায় গিয়ে হাতে থাকা একটা জামা ওর হাতে দিলাম। কিছুদিন আগেই ও আমায় ফোনে বলেছিল, ভাইয়া এবার আসার সময় আমার জন্য একটা হলুদ কালারের জামা নিয়ে আসবেন। ওইটাই আজ দিলাম। ভাই এটা কি? খুলে দেখ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। থ্যাংক ইউ বলেই গালে একটা চুমু দিল। আচ্ছা আপনি এমন কেন? কেমন? এই যে ড্রেসটা এখন দিলেন, আগে যদি দিতেন তাহলে এটা পরে আসতাম। কি শাড়ি পরাইছে? আমি পরবই না, তারপরে বলে বিয়েতে শাড়ি পরতে হয়। আচ্ছা ভাইয়া বিয়ে কি? তোর আর কিছু জানতে হবে না, শাড়িটা খুলে এটা পরে আয়, শাড়ি পরে ঘুমাতে পারবি না। আচ্ছা বলেই শাড়ি খুলতে লাগলো। ওই কি করিস? কেন আপনি না বললেন এটা পরতে? বলছি তাই বলে কি এখানে? কেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ওখান থেকে কাপড় পরে আয়। আচ্ছা বলে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রেসটা পরে এসে বলতেছে, ভাইয়া কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। মামা মামিকে দেখে আসি। না, এত রাতে যেতে হবে না। আর আজ থেকে মা বাবাকে আর মামা মামি ডাকবি না। কেন? কি ডাকবো, আঙ্কেল আন্টি? না, মা বাবা বলেই ডাকবি। বিয়ের পর সব মেয়েরাই তার স্বামীকে মা বাবা বলেই ডাকে। যা, আমি পারবো না, আমার লজ্জা লাগে। এদিকে আয়। কেন, মারবেন? না আয়। শোন, তোকে কিছু কথা বলি। বিয়ের পর মেয়েদের কিছু জিনিস পরিবর্তন করতে হয়। তার স্বামীর বাবা মাকে মা বাবাই ডাকতে হয়, চঞ্চলতা কমাতে হয়, আর কথা কম বলতে হয়। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, এখন ঘুমা। বলে আমি শুয়ে পড়লাম। ও শুয়ে পড়লো কিন্তু বালিশে না, আমার বুকেই। কিরে, খাটে কি বালিশের অভাব হয়েছে? নানি তো বলেছে এভাবে ঘুমাতে। ওর কাণ্ড কারখানা দেখে আর কিছু বললাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাজারে গেলাম চা খেতে। চা খেয়ে বাড়িতে এসে দেখি সবাই কেমন কানাঘোষা করছে। আমি তোয়াক্কা না করে রুমে গেলাম। কিছুক্ষণ পর দাদি আসলো, এসেই তিথিকে খোঁজা শুরু করলো। আমি বলতেছে, কি নাতি আমার নাতনিটারে কই রাখলা, দেখি একটু কেমন হলো? তোমার নাতনি আগে যেমন ছিল তেমনই আছে। তা কই আমার নাত বউটা? তোমার নাত বউকে কি আমি পকেটে করে নিয়ে বসে আছি যে আমায় জিজ্ঞাসা করতেছ? কি বলিস? ও তো তোর বেরই হয় না, আমার মনে করলাম তুই রুমে, তাই এদিকে আসি নাই। কি বলো? আমি তোকে ঘরে রেখে নামাজে গেলাম, তারপর সারা বাড়ি তোকে খোঁজার ধুম পড়ে গেল। চিৎকার করে কেউ কোনো পাত্তা নেই, কোথাও পাওয়া গেল না। আমার মনে হঠাৎ সন্দেহ জাগলো, কি তাহলে যে ভাবা সেই কাজ। দৌড়িয়ে পুকুর ঘাটে রামবাগানে গেলাম। যা ভাবছিলাম তাই। গাছ বান্দর গাছে বসে আম খাচ্ছে। এই কিরে, ওনে কি করিস? ভাইয়া আম খাচ্ছি, খাবেন?
দাঁড়া, তোর আম খাওয়া বের করতেছি, আজ তোর পা ভেঙে দিব। তোরে যে এত মানুষ ডাকছে শুনিস নাই? বলে লাঠি খোঁজা শুরু করলাম। শুনছি তো। শুনছিস তাহলে কথা বললি না কেন? আপনি না বললেন কথা কম বলতে? গাধি, কথা কম বলতে বলছি, তাই বলে এই না যে মানুষ ডাকলে পারে সেটা ডাক শুনতে নিষেধ করেছি। ছাগলের মতো যে সারাদিন ম্যাঁ করস সেটা কমাইতে বলেছি, ভুল হয়ে গেছে। এখন নেমাই বলছি। মারবেন না তো? না, মারবো না। এবার নেমাই, লাঠিটা তাহলে পুকুরে ফেলে দেন, তারপর নামবো। আচ্ছা, ফেলে দিলাম। এবার আয়। সাবধানে নাম, একটু সরে দাঁড়ান। কেন? লাফ দিব। তুই কি সত্যি আজ মার খাবি? মা গো, গেছারে পাটা ভেঙে মেজাজটা গরম হয়ে গেল। কি আর করার, কোলে করে ঘরে নিয়ে আসলাম। বাড়ির ভেতরে এসে পরম বিপদে পড়লাম। সবার মুখে এক কথা, কি ডাকাত ছেড়ারে, ছেড়িটারে কি করতেছে। কিন্তু কেউ তো জানে না যে সে গাছ থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে, তার জন্য ঠিকমতো হাঁটতেও পারতেছে না। সবাই তো ভাবতেছে অন্যটা। আমার তো মাথা কাটা যাচ্ছে লজ্জায়। অবস্থা বিগতিক দেখে আমি দাদিকে বুঝিয়ে বললাম। পরে দাদি এ লজ্জার হাত থেকে বাঁচাইল। বাড়ির মাঝখানে গিয়ে মাকে জোরে ডাক দিল। মা সামনে আসতে মাকে বলল, বৌমা দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। এই সকালবেলা গিয়ে গাছে উঠে কেমন পাটা ভেঙে আনলো। এটা শুনেই মা দৌড়িয়ে আসলো। তোরে কতদিন বলছি গাছে উঠবি না, তারপর কেন আমার কথা শুনিস না? দাঁড়া, আমি এখন তোর মাকে ফোন দিচ্ছি, বলবো তুই গাছে উঠে পা ভেঙেছিস। কি রে, বেহায় হাসতেছিস কেন? আজ থেকে তো তুমি আমার মা, তুমি আবার কাকে কল দিয়ে বলবা? মায়ের মুখে একটা খুশির রেখা ভেসে উঠল। তোকে কে বলল? নীলা ভাইয়া বলেছে। আরও বলেছে। সাথে সাথে দাদি মুখটা চেপে ধরল আর আমি দৌড়ে ঘরের ভিতরে। মাও মুচকে এসে চলে গেল। কে রে, তুই নীলাকে ভাইয়া বলে ডাকিস কেন? কি ডাকবো তাহলে? ভাইয়া হয় ভাইয়া বলে ডাকবো না? দূর পাগলি, স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? কি বলে ডাকে? কিছু ডাকতে হবে না, আপনি করে বলবি, আর বেশি দরকার হলে আকার ইঙ্গিতে ডাকবি। কিভাবে? এই যে শুনছেন, ওগো শুনছেন, এইভাবে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের গোসল করিয়ে চেয়ারে বসিয়ে রাখছে। বান্দর কি আর সভ্যতা বুঝে? তিথিও তেমনই। একবার এই দৌড়াচ্ছে তো আরেকবার ওই দিকে। একবার তো শাড়ি খুলে এসে নাচানাচি শুরু করছে। মা আবার তাকে ধমকিয়ে শাড়ি পরিয়ে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। তিথি এখানে থাক, উঠবি না, আমি একটু ওই দিকটা দেখে আসি বলে খাবারের দিকটা দেখতে গেলাম। কিছু দূর যাওয়ার পরেই তিথি চিৎকার করে ডাকছে, ওগো শুনছেন? মাথাটা দিল গরম করে। পেছনে ফিরতে আমার বলতেছে, ওগো এইদিকে একটু আসেন না। বাড়ির মধ্যে সবাই আমার আর ওর দিকে তাকাচ্ছে আর হাসতেছে। বলির পাঠার মতো আমি শুধু দাঁড়িয়ে আছি আর দাঁতে দাঁত কামড়াচ্ছি। এছাড়া করার কিছুই নাই, কারণ ওর চিৎকার শুনে বাবাও চলে আসছে। এখন কিছু বলতে গেলে উল্টা আমারই বিপদ। বাবাও মুচকে আসছে। কিরে নিলয়, তিরি ডাকতেছে শুনতেছিস না? হাঁ করে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। হ্যাঁ বল, ডাকতেছিস কেন? কি হয়েছে? কিরে, তুই কি তিথিকে এখন তুই করে বলিস? হ্যাঁ, ওকে তো আগে থেকে তুই করে বলি। আগের কথা ভুলে যা। আর একবার যদি তুই করে বলিস তোর খবর আছে। তিথিমা, তোকে যদি তুই করে বলে আমায় বলবি? ঠিক আছে বাবা, তাহলে কি বলে ডাকবো বাবা? বউকে কেউ তুই বলে ডাকে, তুমি করে বলবি। ঠিক আছে বাবা, দরকার হলে আপনি করে বলবো, তাও তুই করে বলবো না। এখন বলছেন ডাকতেছেন কেন? কিরে, গাধীর মতো হাসতেছিস কেন? বাবা না আপনাকে তুমি করে বলতে বললো? আপনি 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 কেন করতেছেন? ভুল হয়েছে আমার বোন, বল ডাকতেছ কেন? ডাকছিলাম, ভাবি আমারে বলছে রাতে আমাদের কি কি হলো, সেটা কি বলবো। আপনি তো আবার বেশি কথা বলতে না করেছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। বাবা বাবার মতো দৌড়, ভাবি তো মুখে কাপড় দিয়ে দৌড়। আমি তো আগেই বলি পাঠা হইছি, সাথে একদিনে আমার গন্ডারের মতো হইছি, তাই ওর কথাটা আমার গায়ে লাগলো না। ভাবি কই যান, দাঁড়ান। উনি বলতে বললেই তো বলবো। বলেন না বলবো, ভাবি তো চলে যাচ্ছে। একটু দাঁড়া, আমি একটা মাইক নিয়ে আসতেছি, তারপর মাইক দিয়ে বলবি, এলাকার সবাই শুনবে। আব্বা, কিরে বাবাকে ডাকছিস কেন? বাবা না বললো আপনি আমাকে তুই করে বলতে না করেছেন। ভুল হয়েছে আমার, আর বলবো না, ঠিক আছে? এখন তুমি বসে থাকো, আমি যাই। আচ্ছা যান, আর তাড়াতাড়ি আসবেন, নাহলে ভাবি আবার বলবে আমি অনেক অহংকারী। একটা কথা জিজ্ঞাসা করেছে বলতেছে না। আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যে এই ঝামেলা আমার কপালে জুটল? কিছু বলছেন? না না, কি বলবো। বলছি তুমি বসো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? কিরে নিলাই, কই যাস? চলে যাচ্ছি মা। এমন সময় কথা বলল। মা, উনি মাইক আনতে যাচ্ছে। মাইক? মাইক দিয়ে কি করবে? কাল রাতে উনি আমাকে যা যা বলেছে ওটা নাকি এলাকার সবাইকে শোনাতে হবে, তাই। আমি এবারও কিছু বললাম না, শুধু মায়ের দিকে নিরীহ প্রাণীর মতো তাকিয়ে থাকলাম।
মা আমার অসহায়ত্ব বুঝতে পেরে চোখের ভাষায় বোঝাতে চাচ্ছে একটু ধৈর্য ধর বাবা। মা তিথিকে দিয়ে দাদির ঘরে নিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, না পারছি চিৎকার করে কাঁদতে, না পারছি ওকে কিছু বলতে। কী বা বলবো, ও বা বুঝেই কি এমন। মনের দুঃখে চলে গেলাম পুকুর পাড়ে। তারপর সারাদিন কোনোরকম পার করে রাত আসলো। লোকজন কিছুটা কমেছে। তিথি আর আমাকে ফুপু নিয়ে যাবে, কিন্তু তিথি যাবে না। অনেক জোরাজোরি করেও নিতে পারল না, বলে কাল সকাল সকালে যাবে। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। ইজ্জত যা যাওয়ার তা তো গেছেই, তা নিজের বাড়িতে অন্য বাড়িতে তো গেলে আর না। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর দাদি আর তিথি আসলো আমার ঘরে। দাদা ভাই, ও তো ছোট মানুষ, কিছু বোঝে না, কটি দিন একটু ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না, আমি ওকে সব শিখিয়ে দেব। হ্যাঁ, দাদি ঠিকই বলেছে, আমাকে আজ অনেক কিছুই শিখাইছে। আপনি আমাকে যা বলবেন তা যেন কাউকে না বলি। আপনার বা আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে বলতে না করেছে। সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবা কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা, কেউ কিছু জিজ্ঞাসা করলে কথা না বলতে। তিথি, তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নাই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সবসময় প্রথম হতাম আর বৃত্তিও পাইছি এইটে? তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, বলো নাই? বুঝতে পারছি ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখ রাখলেও দোষ, না রাখলেও দোষ। এখন থেকে আর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখা বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু! আমি স্কুলে যাব না বলি নাচতে শুরু করেছে। দৌড়ের সময় বলছে ভাইয়া, ও ভাইয়া, ধ্যাৎ, ওগো ওগো শুনছ? আমার আর স্কুলে যেতে হবে না, আমি এখন সারাদিন ঘোরাঘুরি করব আর খেলবো। আমার যে কি খুশি লাগতেছে বলে আমাকে জড়িয়ে ধরল। এইদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছে। এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। ফুপুও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানে নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎ তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানায় এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়, কোনো শব্দ করতেছে না আর বাবার কাছেও নালিশ দিচ্ছে না। তারপরেও আমার রাগ কমল না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে আসলাম আমার কর্মক্ষেত্র চট্টগ্রামে। আসার সময় দাদিকে বলে আসলাম যে তোমার নাতিনকে পারলে কিছু শেখায়ও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটা বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন খোলার সাথে সাথেই বাবার ফোন। নিলয়, তুই কই? বাবা, আমি তো বাসায়, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, যত দ্রুত সম্ভব বাড়িতে আয়, তিথি হাসপাতালে, বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার মনে ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবে বেরিয়ে পড়লাম। চট্টগ্রাম এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে ঢাকায় পৌঁছালাম আর ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলতেছে। বাবা, কি হয়েছে? ঠাস করে একটা চড় বসে দিল। হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটা আমি চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের সেটা জানিস, আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছেতেই বিয়েটা হলো। কই, একটু শেখানোর চেষ্টা করবি তা না? তুই ওকে মারলি? তুই জানিস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, সেজন্য এখনো কিছু খাইনি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওইদিকে তোর ফোনটাও বন্ধ। যতক্ষণ না জানতে পারবে তুই খাসনি ততক্ষণও কিছুই খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6 থেকে 7 বার খেয়েও খাওয়ার জন্য চিলাচিলি করতো, সে মেয়েটা পরশু রাতের থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত কিছুই খাওয়াতে পারি নাই। আর তুই ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে তিথি মিটমিট করে হাসছে। হাসতেছিস কেন? সরি, হাসতেছো কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে? ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা ফুফু ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করতেছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভালো লাগতেছিল না, কিন্তু এখন তো আপনি আছেন তাই শুয়ে আছি। দাদি, একটু এদিকে আসো তো। বল, তোমার পা দুটো একটু উপরে তুলবা? কেন? তোমার পাটা ধরে বলি ওকে আর কিছু শেখাতে যাও না,
যা শেখানোর আমিই শেখামো। সময় হলে আমার ইজ্জত নিয়ে আর সাপলুডু খেলো না। আর তুই না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়? ধুর পাগলি, এগুলো এমনি বলে, আর কোনোদিন এমন করবে না। আর আমিও তোর সাথে কখনো আমিও তোমার সাথে কখনো এমন করব না। বলে অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিল। সে বলে আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আবার আমাকে ঝাড়ি দেওয়া শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বললেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাইতে পারে নাই, আমার কপালে একটা চুমু দিয়েছে। আল্লাহ, তুমি অবুজ মাইডারে একটু বুঝ শক্তি দাও, নাহলে আমার তুমি উঠায় লইয়া যাও, আর ভাল লাগে না। বাবা ওনাকে কিছু বলবেন না। বাবার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি, আর আমি জানলা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনি। বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়েছে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার ক্ষুধা লাগছে, মা তো আছেই, মায়ের সবাইকে খাবার দিবে। হ্যাঁ, তিথি তো ঠিকই বলেছে, ও কি পারবে এসব করতে? তুই খা মা। ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। ওর কথা শুনে সবাই মিটমিট করে হাসছে। নিলয় খাইয়ে দিই তিথিকে। হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা পাচ্ছে, কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিয়েছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ওগো, আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি, আমার স্যাররা আমাকে একবার বোঝালে আমি বুঝে যাই। আচ্ছা, পরে বুঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নাই? না, তবে বান্ধবী আছে একটা, একটা মাত্র বান্ধবী। ও কি প্রেম করে কারোর সাথে? ছি না, কি বলেন এসব? ছি কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথা না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নাই, শুধু একজন স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসতেছে। তাহলে আমি কি প্রেম করব কারোর সাথে? না না, তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না, কিন্তু যদি মা বকে, মা কিছু বলবে না। সত্যি তো? আচ্ছা, প্রেম করলে কি করতে হয়? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মা গো, লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটবেলায় একবারে কারেন্টে ধরেছিল তো। 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরছে। তা এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমিও খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি। তখন তিথি এসে আমার পাশে বসলো, বলতেছে, শুনুন না, কাল রাতে মায়ের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়ে আমার কাছে আসলো। কই গিয়েছিলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজতেছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন। ঠিক আছে চলো। মা, বাবা আর শাশুড়ি মা বসে আছে, কিনে যেন কথা বলছিল। এর মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কি রে তিথি, কিছু বলবি? হ্যাঁ মা। বল মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না। আমি কি কখনো মিথ্যা বলেছি? হ্যাঁ বলেছই তো। কি বেয়াদব মেয়ে দেখছেন ভাইজান, মুখে মুখে কেমন তর্ক করে। ওই, তোকে কবে মিথ্যা বলেছিলাম? কেন, তুমি বলো না প্রেম করা পাপ, প্রেম করা ভালো না? কাল রাতেও তো উনি আমায় সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরাও হাসছো। আমি যদি প্রেম করতাম তোমরা হাসতে পারতে না। উনি আরও বলেছে উনি আমাকে সব শেখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। আবার উনি আমাকে বুকের মধ্যে জড়াই ধরেছিল। আমি তো ভয় শেষ। ওনারা সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা। এবার আর বাবা মাকে দৌড়াতে হয়নি, আমি নিজেই দৌড়িয়েছি। সেই দিনটা কোনোরকম পার করে পরের দিন চট্টগ্রামের উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরল। কি ব্যাপার, কিছু বলবে? না। তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বললে এসে জড়িয়ে ধরতে।
তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, পড়াশোনাটাও যেন ঠিক মতো হয়। রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসবো না। ঠিক আছে। আর তোমার কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলো। আচ্ছা, এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, বাইরে পর্যন্ত যাই। আমার ভালো লাগতেছে। মাথায় একটু হাত বুলিয়ে দেন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমুতে বললাম, হয়েছে, এবার ছাড় পাগলি বউ আমার। বাইরের মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে আমার দিকে পেছন দিকে আসলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তিথির ডাক পেছনে ফিরলাম। শোনেন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোটকালের মতো কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লাগছিল, কেমন জানি গরমও মাঝে মাঝে শীত শীত। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতেই তিথির ডাকে পেছনে ফিরলাম। বলছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব বললেন না তো। আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বললেন না? তাহলে কি অন্য কারোর সাথে করব? আমি আর পেছনের দিকে না তাকিয়ে চলে আসলাম। ওই, আমার সাথে আয়। ওই ছেড়ে, তোর মাথায় কি কিছুই নাই? থাকবে কি করে? সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? কেন, আমি আবার কি করলাম? কি করছো জানোস না, বুঝোস না কিছুই? ওই তোর স্বামী, তোর সাথে কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমনভাবে কথা বলছি সবাই তো শুনে ফেলবে, হাসাহাসি করবি। এরকম আর কখনো করবি না। ঠিক আছে দাদি। চট্টগ্রামে আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, আসসালামু আলাইকুম। ওগো, কেমন আছেন আপনি? কি করেন, খাইছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা, রেখে দিই, আসসালামু আলাইকুম। আমি তো পুরাই টাসকি। এ কি, কথা বললো না, মেশিন গান গুলি ছাড়লো, ঠিকই তো বুঝলাম না। ঘোর কাটতে ফোন দিলাম। হ্যালো, জি বলেন। কে বলছো তিথি? জি। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলেছি? এই যে, তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ও মা, নানি বললো আপনার সাথে কথা বলতে। আপনি কি করেন, খাইছেন কি না, আমার কথা মনে পড়ে কিনা জিজ্ঞাসা করতে, তাই করলাম। ও তো আমার কাছে না শুনে কি যে ফোন রেখে দিলে? বা আরে, রাখবো না। নানি তো বলে নাই যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করি, তাই রেখে দিছি। হ্যাঁ, ভালো করছো। ফোন কার এটা? আমার। তোমার? তুমি ফোন কোথায় পাইলা? মামা থুকু, বাবা কিনে দিয়েছে আমাকে। জানেন, এখানে না সুন্দর সুন্দর গেমস আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন গেমস খেলি। খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছি কিনা, কি করি, তোমার কথা মনে পড়ে কিনা? নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। না, কিছু বলবে না। যদি বলে, কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন দিয়েছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলছো তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বা আরে, আপনি না বলে গেছেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে? সেজন্য তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম শেখাবে। ও কেন তোমাকে প্রেম শেখাবে? তিথি, আর কখনই কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারো। যা, আপনি কি সেটা বলেছেন? আপনি বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যায় না। আর আপনি তো যাওয়ার আগে বলেই গেলেন না যে কিভাবে শিখবো, তাই ওর সাথে কথা বলেছি। আচ্ছা, বললেন না তো আপনি কি করেন, খেয়েছেন কিনা, আমার কথা মনে পড়ে কিনা? আচ্ছা, বলবো। আগে বলো, তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন। আমি ভালো আছি আর খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরো বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই। ও আচ্ছা, জানেন, বাবা যে মোবাইলটা দিয়েছে সেটা অনেক ভালো, সাউন্ড অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বা আরে, আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলতেছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলে কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। নেন, বাবার সাথে কথা বলেন। বাবাকে কই পেলে তুমি? বাবা তো এখানেই। সাথে সাথেই ফোনটা কেটে দিলাম। আল্লাহ জানে এই মেয়ে কতদিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলে। পরদিন রাতের বেলা আবার তিথির ফোন। ভয় ভয় ফোনটা রিসিভ করলাম। ফোন ধরেই, বাবা মা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের শরীরটা ভালো? বাবা মাকে কই পেলেন আপনি? কেন, বাবা মা নেই? না, আমি তো নানির ঘরে। ও, নানি কেমন আছো? হি হি, হাসতেছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন তাই। আপনার তো দাদি হয়, আর নানি তো আপনার কথা শুনতে পাবে না। আমি তো কানে ধরে আছি।
নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ধরে কথা বলতে হয়। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শোনেন না, আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে। আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন, আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দিই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পাড়াই। সত্যি? দাঁড়ান না, শেষ হয়নি তো। সবসময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বাইন্দা রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনার তিথি, সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন? দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যে কি বলতে বলেছিল, উনি তো সব ভুলিয়েই দিল। তিথি, ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন দিব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত 3টা, আবার তিথির ফোন। রিসিভ করতে ঘুম গলায় বলেছে, ওগো শোনেন না, আমার না এখন মনে পড়ছে। বলি। মেজাজটা 420 করে দিল। দিলাম এক ধমক, ফাজিল মেয়ে, ফোন রাখ। এই রাত্রিবেলা ফাজলামো করতেছস? থাপড়ায় দাঁত ফালাই দিমু বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। হারামজাদা, থাপড়ায় দাঁত ফালাই দিমু। তুই তিথিরে কি বলছস? মেয়েটা তোর রাতে কাঁদতেছে কেন? তোমায় কে বললো কাঁদছে? বলতে হবে কেন? দিদি তো কাঁদতে কাঁদতে আমায় ডাকতেছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল, তুই নাকি ওর সাথে খারাপ ব্যবহার করলি। কেন? বাবা ওর বকর বকর শুনে কি করবো বলো? সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিছে। মেয়েটা এত রাতে কাঁদতেছে কেন? তোর মিটিংয়ের গুল্লি মারি। তিথিমা, নীতি আমার সামনে বল। আর সাউন্ড বাড়িয়ে দিলাম। একটা গালাগালি যদি করস তার চট্টগ্রামে গিয়া জুতাইয়া বেড়ামো। বল মা বল। আল্লাহ ইজ্জত বাঁচাও, আল্লাহ ইজ্জত বাঁচাও। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাবা, আপনি কি আছেন? টুট টুট, লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরদিন অফিসে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাব, তখনই তিথির ফোন। হ্যালো জান। তিথি, এগুলো কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আয় আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও, নয়তো এই মেয়েরে একটু আমায় বোঝার মতো তৌফিক দান করো। কি হলো, আপনার কি ভালো লাগছে না? ভালো লাগছে না? খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতে তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিই। বলে ফোনটা রেখে দিল। এভাবেই দিন যাচ্ছিল। দেখতে দেখতে রোজা এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পরদিন সবাই আমার বউ দেখতে আমার গ্রামের বাড়ি জামালপুরে যাবে। ঈদের ছুটিও পড়েছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে ছুটির 2 দিন আগেই ছুড়ে দিল। তাই বাড়িতে না জানিয়ে রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন দিলাম। মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানিয়ে মাকে বললাম আমি আসতেছি। যেতে যেতে রাত 8টার মতো বাজিল। আমি বাবা মায়ের রুমে ঢুকে সালাম জানিয়ে আমার রুমে ঢুকতেই চিৎকার দিয়ে উঠলাম। মা বাবা দুজনে দৌড়িয়ে আসলো। কি হয়েছে নিলয়, এটা কে? ঠাটে একটা চট দিয়ে, এবার দেখ চিনতে পারবি। কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুপুকে জানিয়েছিলাম। তিথি কিভাবে যেন শুনে চলে আসছে। একটা পাগলি ছেলের বউ পাইছি আমি। পিছু পিছে দাদিও চলে এসেছে। এসেই নাতনি আমার স্বামী পাগল। স্বামী আসতে শুনেই চলে এসেছে। কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো স্বামীর টানে। বলে হাসতেছে, আপনি এমন কেন? কেমন আমাকে না জানিয়ে চলে আসলেন? আমি তো একবার বলতেও পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। মা কথা বলার সময় শুনছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনে এসে পড়েছি। আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমার কথা শুনেছ। বাবা মা চলে গেল। দাদি হাসতেছে। কেন আসবো না? আপনি বাড়িতে আসতেছেন এতদিন পর, আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে এসেছি। ওই সতীন স্বামী আসছে। এতদিন পর সালাম করে কেমন আছে জিজ্ঞাসা কর আগে, তারপর তার জন্য কি আনছে তা দিবেই। মাথায় বুদ্ধি হবে না তোর? ও বলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চকলেটগুলো দেন তাড়াতাড়ি। আল্লাহ আবার প্রমাণ করলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে গিয়ে ঘুমাতে গেলাম, সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝরাত্রিতে তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? তিথি,
বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শোনেন না একটু। হ্যাঁ বলো। বলছি কি আপনার ব্যাগে আরও চকলেট আছে, একটু বের করে দিবেন? ওইগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাও নাই? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ, খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বললো তোমায় চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট এনেছিল। 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তুই একটা কাজ করতে পারবা? কি? আমার মাথাটা খেতে পারবা? যা, ওখানে কি চকলেট ভরেছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। জানেন না, অপচয়কারী শয়তানের ভাই। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দেই না। আচ্ছা, মেয়েরাও কি শয়তানের ভাই হয়? তুমি কি ঘুমাবে না থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না। অবশেষে এনে দিতে হলো। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ? একটু। ও আচ্ছা, দাঁড়ান, আপনার মন ভালো করে দিই। বাহ, সুন্দর শব্দ হচ্ছে না? আর একটু জোরে শব্দ করো। সে আরো জোরে করে মুখে চু 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 শব্দ করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না। ওর পাগলামি দেখে হেসেই দিলাম। হইছে, থাকার লাগবে না, এবার চু চু করা বন্ধ করো। সে বিশ্বজয়ী এক হাসি দিল। ইফতারের সময় আমি ওর পাশে বসলাম না খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবার মাঝে ওর দিকে তাকাতেই মুচকি মুচকি হাসতেছে। তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হইছে। কেমনে করলেন এবার? আর একটু করেন না। কিরে মা? বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমন করে যেন বন্ধ করেছে। এই যে এরকম ভাবে 2 চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয় নাই, আমি পারি না। উনি একটা দিয়ে করেছে। একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারোর দিকে না থেকে মাথাটা নিচু করে খেতে লাগলাম। তার পরের দিন থেকে ইফতার আমার ঘরেই পাঠিয়ে দিয়েছে মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরদিন আমার অফিস কলিগরা আসলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করে দিতে। কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারোর সাথেই কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। শুধু তাই, ওরা চলে যাবার পরেই ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞাসা করলো আর তুমি কিছুই বললে না কেন? কাঁদতে কাঁদতে বলল, আপনি না বলছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নাই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিলাম, বললাম আর যেন কখনই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কে রে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না। ঘুমাক না, আমি কি নিষেধ করেছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন। তারপরেও বললেন ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমাকে শুয়ে পড়ি তারপর যাবেন, নাহলে আবার তুলে দিবে। তিথি এসে শুয়ে পড়ল। তারপর বাবা দরজা আটকিয়ে চলে গেল। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে, নাহলে সবসময় এমন থাকেন কেন? কি করব বলো, আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর তুমি তো সেটা বুঝতেই পারতেছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও, ডাক্তার দেখান নাই? দেখাইছি, বলেছে ভালো হয়ে যাবে, তুমি এখন ঘুমাও, আর কথা বলো না। পরদিন সকালে সবাই খেতে বসছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞাসা করলো, নিলয়, কিছু হয়েছে তোর? কয়েকদিন থেকে দেখতেছি তোর মন খারাপ। না বাবা, কিছুই হয় নাই। হয়েছিল ডাক্তার বাবা, কিছু হয় নাই। হয়েছিল, ডাক্তার দেখিয়েছিল, এখন ভালো হয়ে যাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকে একটা সমস্যা অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে পারবো, পরে যদি বড় কোনো সমস্যা হয়ে যায়। বল মা, কি হয়েছিল নিলয়ের? আর তুই কেমনে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারি নাই বলে ওনার মন খারাপ, এখন নাকি ভালো হয়ে যাচ্ছে। আমি এক দৌড়ে ঘরের ভেতর। পরে 2 দিন বাবা মা কি আমার সামনে আসেনি, আমিও না। এদিকে তিথির স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতেই থাকতে পারি। একদিন বিকেলবেলা কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলতেছি। এরই মাঝে তিথির আগমন। ওগো, একটু দিকে আসেন না। আসতেছে একটু পরে। না, এখনই আসেন, শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার ফ্রেন্ডটা না আজ এটা শিখিয়ে দিয়েছে, কারোর সামনে যাতে না খাই, চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। না, এখনই আসেন না, শুধু একটা চুমু খাবো। বাবা, আজ তাহলে উঠি, বলে কাকা চলে গেল।
বাবা মা উঠে গেল তখন তিথি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। পিছে পিছে তিথিও দৌড়ানো শুরু করলো। দাঁড়ান দাঁড়ান, একটা খামু। ও যখন দৌড় দিয়েছে আমিও তখন দাঁড়িয়ে গেলাম। রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা। আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি, সে তার কাজ সেরে চলে গেল। ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুদ্ধ পরিবেশে। বেশ কিছুদিন পর রাত 2টার দিকে তিথির ফোন রিসিভ করতেই, হ্যালো নানি, সাথে সাথে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম। বিয়ের প্রায় 1 বছর হচ্ছে, এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে। মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফোন খুলতেই তিথির ফোন থেকে মেসেজ, নানি আর নেই, যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন। আমি প্রায় পাগল হয়ে গেলাম। তাহলে তিথি রাতে? নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কিভাবে বাড়ি পৌঁছালাম আমার ঠিক খেয়াল নেই। পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফিদ ভাই আমাকে নিয়ে এসেছে। আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয়। এর মাঝে তিথি আমার সাথে কোনো কথা বলেনি। মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম, কিন্তু তিথিকে কোথাও দেখতে পেলাম না। পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে তিথি কাঁদছে। তিথি চলো বাড়ি যাবে। তিথি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কোনোভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না। পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল। দাদির জন্য আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তিথির জন্য তা প্রকাশ করতে পারছি না। তাহলে হয়তো আরও পাগলামি করবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। তিথি আমার বুকে শুয়ে আবার কান্না শুরু করে দিল। আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি তিথি পাশে নেই। দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম। গিয়ে দেখি তিথি একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে। তিথি, তুমি এত রাতে এখানে আসছো কেন? নানি তো অন্ধকারে ভয় পায়। নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকিনি। নানি এখানে কিভাবে থাকবে? আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। তিথি, তুমি আর পাগলামি করো না। তুমি এমন করলে দাদি কষ্ট পাবে। বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে। পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম। তিথির এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুপু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না। তাই আর আমারও মনে হলো বাড়ি থাকলেও আরও ভেঙে পড়বে। তাই তার স্কুল থেকে টিসি নিয়ে চট্টগ্রামে নিয়ে আসলাম। অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে চট্টগ্রামে ঘোরাঘুরি করালাম। পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো। তারপর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল অ্যান্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করিয়ে দিলাম। শাফিদ ভাই সাথে একটা ফ্ল্যাটে থাকতে লাগলাম। শাফিদ ভাইয়ের বউ একজন গৃহিণী, তাদের 6 বছরের একটা মেয়ে আছে। কিছুদিনের মধ্যেই তিথির সাথে ভালো ভাব জমে গেল। আমি সকাল অফিস থেকে আসার সময় তিথিকে স্কুলে দিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি। এভাবে দিনগুলো ভালোই যাচ্ছিল। একদিন তিথির স্কুল আগেই ছুটি হয়ে যায়, তাই আমায় বলে বাসায় চলে আসতে। অফিস শেষ করে বাসায় ফিরতে দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করে বলল, রুমে এসে দেখি তিথি পড়তেছে। আমায় দেখে উঠে এসে জড়িয়ে ধরল। প্রতিদিন এমন করে, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না। দাদি নাকি এটা বলে গেছে। অবশ্য দাদি মারা যাবার পর তিথির মাঝে অনেকটাই পরিবর্তন আসছে। আগের মতো তেমন বেফাস কথা বলে না। কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসে বললাম, বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে, আমি দেখা করে আসি। না আপনি যাবেন না? কেন? এমনি। না এমনি না, আমায় না কয়েকটা অঙ্ক করে দিতে হবে। আচ্ছা এসে করে দিচ্ছি। না এখনই করে দিতে হবে। অঙ্ক করা শেষ হলে, আচ্ছা তুমি বাকিগুলো করো, আমি আসতেছি। ফিজিক্সটা একটু বুঝিয়ে দেন। এভাবে করতে করতে রাত 8টা বাজিয়ে ফেলেছে। প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ, তারপরও যে দিতে চাচ্ছে না। তারপর ধমক দিয়ে বসে দেখা করতে গেলাম। সালাম দিতে গম্ভীর মুখে আমার দিকে তাকালো। আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল। দেখো নিলয়, তোমার বউ আমার ছাদের কি অবস্থা করেছে। সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আর এদিকে আসো, দেখো গাছটার কি অবস্থা করেছে। এটা কি কারোর ওঠার মতো গাছ? তোমার বউ গাছে উঠে গাছটা ভেঙে ফেলেছে। তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না। আমি তাড়াতাড়ি নিচে নামলাম। দেখি তিথি রুমে নাই। বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা। ভাবিদের রুমে গিয়েও দেখি নাই। রুমে এসে তিথিকে ফোন দিলাম। খাটের নিচ থেকে ফোন বেজে উঠল। ফোনটা কেটে দিয়ে নিচে তাকালাম। দেখি তিথি খাটের নিচে শুয়ে আছে। তিথি, ওখানে কি করছো? বাইরে এসো, আমি কিন্তু বাবাকে কল দিব। বাবাকে কেন কল দিবে? আপনি আমায় মারবেন বলে চিৎকার করে কান্না শুরু করে দিল। কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসলো। কে রে নিলয়, কি হয়েছে? আরে ভাবি কিছুই হয় নাই। আমি ওকে খাটের নিচ থেকে বাইর করতে বলতেছি, ও অমনি কান্না শুরু করছে। তুমি আমি দেখতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই করব না। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে আসো। আগে বলেন মারবেন না। আচ্ছা মারবো না রে ভাই, বাইরে আসো।
কান্না থামিয়ে বাইরে আসলো। চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলাম, গাছ ভাঙছো কেন? আমি ভাঙ্গি নাই, দিয়া ভাঙছে। মিথ্যা কথা বলবা না তিথি, সত্য বলো। অনেকদিন থেকে গাছে উঠি না, তাই ছাদে গাছ দেখে পা কেমন যেন করতেছিল, তাই উঠেছিলাম বলে আবার কান্না শুরু করে দিল। আচ্ছা, কাঁদতে হবে না। কান্না করার কি আছে পাগলি? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি? কিছু বলবো না, কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিলাম। আচ্ছা তিথি, ও আরেকটা কথা জিজ্ঞাসা করি, কান্না করবে না কিন্তু? আচ্ছা আচ্ছা, ফুল কেন ছিঁড়েছ? ও, আমি না টিভিতে দেখেছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয়, তাহলে সুন্দর হওয়া যায়, তাই ফুল ছিঁড়ছি। তাই বলে সব ফুল কেন? বারে, আপনি দেখেননি ওদের গোসলখানা ভর্তি থাকে, তাই সব ফুল ছিঁড়েছি। এবার আর না হেসে পারলাম না। আমার হাসি দেখেও হাসতেছে। ধুর পাগলি, ওরা তো এমনিতে ওভাবে টিভিতে বিজ্ঞাপন দেয়, আর তুমি এমনিতে সুন্দর, তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না। যাদের চেহারা খারাপ তাদের করতে হয়। আর কখনোই ছিড়বে না, মনে থাকবে? আচ্ছা, আর ছিড়ব না। তার কিছুদিন পর তিথির টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারাদিন বাসাতেই থাকতে হতো। সারাদিন ভাবি আর দিয়ার সাথে সময় কাটাতো। একদিন বাসে এসে দেখি ভাবিরা কেউ বাসায় নেই, দিয়া একা একা পড়তেছে। আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কাছে আসছে না। তিথি, কিছু হয়েছে? সে কান্না শুরু করে দিছে। আমি ভয় পেয়ে গেলাম। তিথি, তুমি কি একা একা ভয় পেয়েছ? না। আবার ফুল ছিঁড়েছ? না। ভাবি কিছু বলেছে, বকেছে? না। তাহলে কাঁদছো কেন? আমি ইচ্ছে করে করি নাই। কি করেছে বলো? আপনি আমায় মারবেন বলেই আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারেছেন। আমি কি তোমাকে কখনো মেরেছি? 2বার থাপ্পড় মেরেছেন। কবে? মনে নাই। একদিন সকালবেলা, আরেকদিন ঈদের পর দিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মেরেছিলেন। আচ্ছা, তখন বুঝতে পারি নাই। তারপর তো আর মারি নাই, আর মারবো না। বলো কি করেছ? দিয়ানা চকলেট খাচ্ছিল, আমি চাইছিলাম, আমাকে দেয়নি। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিয়েছি। তারপর সে আমার চুল ধরে টেনে ধরেছিল, আমাকে কামড়ে দিয়েছি। কামড় দিছো মানে? দিয়ে এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। তিথি আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলতেছে। 4টা সেলাই দিছে হাতে। তিথি আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছে দাঁড়িয়ে পড়ল, সাথে সাথে কান্না শুরু করে দিছে। কিরে নিলয়, তুই কি তিথিকে বকাবকি করেছিস নাকি? সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করেছে। থাক, কিছু বলিস না। দিয়াকে যখন কামড় দিছে, দিয়ার আগেই সে কান্না শুরু করে দিছে। হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারি নাই। ভাবি এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কাল ওকে বাড়ি পাঠিয়ে দিব। আমি বাড়ি যাব না বলে আবার কান্না শুরু করে দিছে। থাক, তোকে আমি যেতে দেব না। শুধু আর পাগলামি করবি না কখনো, মনে থাকে যেন। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসে পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করেছে, তিথি এসে নার্সের চুল ধরে টানটানি শুরু করেছে। তিথি, এটা কেমন বেয়াদবি? ও আপনাকে ধরেছে কেন? ধরেছে মানে? প্রেশার মাপতেছে, ধরতে হবে না? না, ধরবে না। নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোনো মেয়ে ঘেঁষতে না পারে, কোনো মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে। যদি করে তাহলে কিন্তু তোর স্বামী হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্সের প্রেশার মাপল না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোনো অঘটনের সৃষ্টি না হয়। কে শুনে কার কথা? পরের দিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকে দেখে একদিনই চেহারার বেহাল দশা করে ফেলেছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর তিথি বসে গল্প করছে। আমাকে দেখেই তিথি বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয়, দেখে মনে হলো। বাবা, কখন এসেছো? কেমন আছো? বাবা কোনো কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু হয়ে যেত? বাবা জানো কি করেছে? চুপ, কোনো কিছু আমি জানতে চাই না। একটা কথা বলবি না, বললে আরেকটা চড় খাবি। যত কথা তত চড়। তিথি খিলখিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পিছে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর। তিথি যখন এসএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথা, ওর পড়ার সময়টাকে আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে, আর আমাকে ওর মাথায় হাত বুলিয়ে দিতে হবে, না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিকমতো ঘুমাতে পারি নাই। ও রাত 2 থেকে 3টা পর্যন্ত পড়তো, আবার 6টা থেকে 6:30টায় উঠত। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না। যে করে হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকবে না। ক্লাস 7 অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল।
পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে তিথিকে প্রথম করে দিছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিছিল। আরও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলে তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়, তাই কিছু বলার মতো সাহসও হয় নাই। পরীক্ষা শেষে আবদার করলো আমার সাথে ঘুরবে, ছুটি নাই বললে স্যারের মেয়েকে বলে কিছু ছুটির ব্যবস্থা করলো। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল। চলেন চলেন দেখে আসি। তিথি দেখতে হবে না, চলে এখান থেকে, বাসে যাব। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা, আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। তিথি, হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখো নড়ছে, তার মানে সে বেঁচে গেছে, আমাদের যেতে হবে না এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। দেখতে দেখতে তিথির রেজাল্ট হয়ে গেল, অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের বকশীগঞ্জ উপজেলায় প্রথম। সেদিন যে তিথি কি পরিমাণ খুশি ছিল বলে বোঝাতে পারবো না। প্রায় ঘন্টাখানেক লাফিয়েছে, আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরছে। অথচ এই মেয়েটা এই রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারে নাই, সাথে আমাকে ঘুমাতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল তিথির এইচএসসি পরীক্ষার পর। ততদিনে শাফিদ ভাইরা ঢাকায় চলে গিয়েছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের ৪র্থ বার্ষিকীতে আমরা ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও দরজা খুলতেছিল না। তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা, ভেতর অন্ধকার। খুঁজে লাইটটা জ্বালাতে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। খারবাসে ঢুকলাম, পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে, সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের ওপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট। ওগো নানি বলে গিয়েছিল তুমি যখন বড় হবি, বিয়ে করবি, বুঝতে পারবি। সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ খেলে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটাও সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়ে বললাম, দাদি যেন কি বলেছিল, বলে হেসে দিলাম। তিথি লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকালো। কোনো রকম রাতটা পার করলাম। পরদিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় 1 সপ্তাহ তিথির মুখ দেখতে পারি নাই। খুব সকালে সে উঠে নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকতো, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকতো, এসে আমাকে জড়িয়ে ধরতো বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখতো, তারপর ঘুমাতো। এভাবেই তার অত্যাচারী দিনগুলো যাচ্ছিল। ঢামেকে চান্স পাওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরেই তিথি কনসেপ্ট করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। তিথিকে খবরটা জানানোর পর ও যে কতক্ষণ আমাকে বুক লুকিয়েছিল মুখে, তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি তিথি কাঁদতেছে। এই পাগলি, কাঁদছো কেন? বাবু হলে তো আপনি বাবুকে ভালোবাসবেন, আমায় তো ভালোবাসবেন না। হেসে দিলাম। ধুর পাগলি, কি বলেছে তোমায় ভালোবাসবো না? আরও অনেক বেশি ভালোবাসবো। সত্যি তো? সত্যি বলে কপালে একটা চুমু দিলাম। সে আমাকে জড়িয়ে ধরল। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছি আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নাই, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আমার উপর তিথির অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়ে হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছে আমি। আমার এখন মানুষ 3 জন আর বালিশ একটা। এখন মেয়ের বয়স 3, কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি তিথির জন্য। আজ তিথির মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টাখানেক। ওকে এইভাবে কোলে উঠেছিল? কেন? না কিছু না। মামুনি, আমার কোলে আয়। মেয়েটা কখনো তুই করে বলে না রাগ না উঠলে, কিন্তু বুঝতে পারলাম না কি জন্য রেগে আছে। কি ব্যাপার তিথি, তুমি নিতুর ওপর রেগে আছো? কিছু করেছে? নিতু আমার মেয়ের নাম। না, কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন, আমি নিতুকে নিয়ে যাচ্ছি। তিথি আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েটার খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। কি ব্যাপার তিথি, ওকে বেঁধে রাখছো কেন? কি করব? আপনার কোলে কেন উঠবে? বাড়ি মেয়ে বাবার কোলে উঠবে না? উঠুক, আমি ওকে ভাগ করে দিছি না, আমার পাশেও কেন উঠবে? ও তো তোমার পাশে যেতে চায় নাই, আমি নিচ্ছি। কিন্তু সত্যি? আচ্ছা ঠিক আছে, কান ছাড়ো। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে, তাহলে আমি 1 ঘন্টা কোলে উঠে তোমার ওই পাশে থাকবো, তাহলে শোধবোধ হয়ে যাবে। আর 1 ঘন্টা যে আমার পাশে ক্ষয় করেছো, সেজন্য আর 1 ঘন্টা আমার পাশের কোলে উঠে বসবে থাকবে। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নাই। আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনে ব্যবহার করে অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামাইছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে, পরে দুজনে যার যার পাশে সেও 1 ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুইজনে এই ক্ষয় শোধবোধ হয়ে যায়।
বউকে কোলে নিয়ে আমি আছি, মিস্টার পজ ধরে আছে। তিথি বিজয়ের হাসি হাসতেছে, মেয়ের আগুনের মতো জ্বলতেছে। আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করতেছি। হয়তোবা বাকিটা জীবন এইভাবেই কাটবে আমার অবুঝ বউয়ের চালায়, অবুঝ বউয়ের চালায়, অবুঝ বউয়ের চালায়, অবুঝ বউয়ের চালায়।